হ্যাঁ, আসসালামু আলাইকুম বাচ্চারা, কি অবস্থা সবার? তো আমি তোমাদের শ্যাম ভাইয়া। আজকে আমাদের যে ক্লাসটা হবে সেটা হচ্ছে তোমাদের যে ভর্তি পরীক্ষা ছিল 24-25 সেশনে, সেই কোশ্চেনটার সলভ নিয়ে অনেক সুন্দর একটা ক্লাস হবে ইনশাল্লাহ। এবং তোমাদের কি কি কোশ্চেন ছিল, কোন কোন প্যাটার্নের কোশ্চেন ছিল এবং কি টাইপের কোশ্চেন ছিল, কোশ্চেনগুলো আমরা সলভ করবো কিভাবে, এগুলো নিয়ে আমরা ইন ডিটেলস কথা বলবো, ঠিক আছে? আর একটা জিনিস মাথায় রাখবা যে চবিতে কিন্তু 100 ms ক্যালকুলেটর ইউজ করা যায়। সো এখানে ছোট ছোট ম্যাথ থাকলে তুমি চেষ্টা করবে হাতে যদি করা যায়। হাতে না করে আমি মনে করি যে তুমি যেহেতু ক্যালকুলেটর ইউজ করা যায়, তুমি ক্যালকুলেটর ইউজ করেই করবা, কারণ যেহেতু তোমার হাতে সুযোগ আছে, তুমি কেন সুযোগ নিবা না, তাই তো? ওকে, ফাইন। তো দেখো, চট্টগ্রাম ভর্তি পরীক্ষা 24-25 সেশনের যে কোশ্চেন গুলো, আগে আমরা এই কোশ্চেন গুলো অ্যানালাইসিস করবো যে কোত্থেকে কোশ্চেন গুলো হয়েছে এবং ফার্স্ট পেপার থেকে কয়টা এবং সেকেন্ড পেপার থেকে কয়টা, এগুলো আগে দেখবো। এবং কোনো শর্ট সিলেবাসের বাইরে কোনো কোশ্চেন আসছে কিনা, এগুলো আমরা আগে একটু দেখি। তো দেখো, টপিক অ্যানালাইসিসের মধ্যে যদি আমি যাই, তাহলে খেয়াল করো তো একটা জিনিস, দেখো টপিক অ্যানালাইসিসে ল্যাবরেটরি সিইউএ ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার 24-এ তোমার 2টা কোশ্চেন আসছে, 25-এ কোনো কোশ্চেনই আসে নাই। তারপরে খেয়াল করো গুণগত রসায়ন থেকে, দেখো গুণগত রসায়ন থেকে 24-এ 5টা কোশ্চেন আসছে, কয়টা? 5টা কোশ্চেন আসছে। আর 25-এ আসছে মাত্র একটা। আবার দেখো মৌলের পর্যাবৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধন থেকে আমাদের 24-এ কোশ্চেন আসছে হচ্ছে 4টা। কয়টা কোশ্চেন আসছে? 24-এ কোশ্চেন আসছে, সরি, 3টা। 25-এও কোশ্চেন আসছে 3টা। তারপরে দেখো রাসায়নিক পরিবর্তন থেকে তোমার 24-এ কোশ্চেন আসছে 2টা, 25-এ আসছে মাত্র একটা কোশ্চেন। কয়টা? একটা। তাহলে তুমি একটা জিনিস খেয়াল করো, চট্টগ্রাম ইউনিভার্সিটিতে একটা জিনিস দেখো, তাহলে 24-এর টোটাল কোশ্চেন কয়টা আসছে দেখো তো। 5 2 কত? 7টা। 7 3 10, 10 2 কত? 12টা। টোটাল কোশ্চেন আসছে আমাদের এখান থেকে 12টা। আর এখান থেকে দেখো জাস্ট 3 আর 1 4 আর 1 5, জাস্ট 5টা কোশ্চেন আসছে। তুমি ভাবতে পারো শুধুমাত্র 5টা কোশ্চেন আসছে তোমার হচ্ছে 25-এ ফার্স্ট পার্ট থেকে। আর তাহলে 5টা কোশ্চেন যদি আসে, তার মানে 20টা কোশ্চেনই আমার সেকেন্ড পার্ট থেকে আসছে। তো এইটা কোনো ভাবার অবকাশ নাই যে আমি ফার্স্ট পার্ট ভালোভাবে করব, সেকেন্ড পেপার করব না, আবার সেকেন্ড পার্ট ভালোভাবে করব, ফার্স্ট পার্ট করব না। কারণ দেখো 24-এ আবার ফার্স্ট পার্ট থেকে 12টা আসছে। তো ওভারঅল আমাদের যে জিনিসটা মাথায় রাখতে হবে, সবকিছুই আমাদের খুব ভালোভাবে পারতে হবে। ফার্স্ট পার্ট আমি যেমন পারি, সেকেন্ড পার্টও আমি তেমন পারি, ঠিক আছে? এইরকম একটা তোমার মেন্টালিটি তোমার মধ্যে থাকতে হবে। তারপরে দেখো, তারপর আরেকটা জিনিস খেয়াল করো, সেকেন্ড পার্টের দিকে যদি তুমি দেখো, সেকেন্ড পার্টে আমার 24-এ পরিবেশ রসায়ন থেকে মাত্র একটা কোশ্চেন আসছে। আর অর্গানিক কেমিস্ট্রি থেকে আমার কোশ্চেন আসছে এখানে 24-এ আসছে হচ্ছে 7টা, 25-এ আসছে হচ্ছে 6টা। আবার পরিমাণগত রসায়ন থেকে এখানে কোশ্চেন আসছে 24-এ 5টা, এখানে আসছে 6টা। আর তড়িৎ রসায়ন থেকে 25-এ কোশ্চেন আসছে 2টা, তাই না? দেখো, তাহলে ইন এ সামারি আমরা কি বলতে পারি দেখো তো, সবটা থেকে কোশ্চেন আসে। তার মধ্যে তোমরা যেটা ভয় পাও, দেখো অর্গানিক কেমিস্ট্রি, এখানে যে স্কিপ করার চেষ্টা করো, এটা কিন্তু স্কিপ করার কোনো সুযোগ নাই। দেখো সবথেকে বেশি কোশ্চেন কিন্তু এখান থেকে আসছে, 7টা কোশ্চেন 24-এ। আর এখানে একটা ব্যালেন্স হয়েছে, প্রত্যেকটা থেকে 6টা করে দিছে, তাই না? তো একটা জিনিস খেয়াল করো, 24-এ আবার তাহলে 7 5 12 আর 1 কত? 13। তাহলে 24-এ আমার এখান থেকে কোশ্চেন আসছে হচ্ছে 13টা। কয়টা ভাইয়া? 24-এ কোশ্চেন আসছে হচ্ছে আমার 13টা। তোমার সেকেন্ড পেপারে কোশ্চেন আসছে কয়টা ভাইয়া? 13টা। আর এখানে আসছে দেখো 6 6 12 318, 18 দিয়ে 20টা। খেয়াল করছো কি একটা অবস্থা? 25-এ পুরো সেকেন্ড পার্ট থেকে আমার 20টা কোশ্চেন আসছে। বুঝতেছো কতটা তোমার ভালোভাবে তোমার প্রিপারেশন জানা থাকা লাগবে এই 20টা কোশ্চেনের অ্যান্সার করতে? বোঝো না? তুমি যদি ভালোভাবে জানা না রাখো, তাহলে আলটিমেটলি কিন্তু তুমি পারবা না। দেখো খেয়াল করো, তারপরে দেখো তাহলে শর্ট ভার্সেস এক্সট্রা, তোমাদের শর্ট সিলেবাস আর এক্সট্রা সিলেবাস, তোমরা যেটা বলো যে ভাই শর্ট সিলেবাসের বাইরে কি কোনো কোশ্চেন থাকে, সেইটারই অ্যান্সার এইটা। দেখো শর্ট সিলেবাসের বাইরে মূলত কোনো কোশ্চেনই আসেনি এক্সট্রা সিলেবাস থেকে। প্রথম পত্র থেকে আমার 5টা কোশ্চেন আসছে, সেকেন্ড পত্র দ্বিতীয় পত্র থেকে আমার 20টা কোশ্চেন আসছে। টোটাল আমাদের শর্ট সিলেবাস থেকেই আসছে। ফুল সিলেবাস বা এক্সট্রা যেটা শর্ট সিলেবাসের বাইরে থেকে আমাদের কোনো কোশ্চেন হয় নাই, তাই না? ওকে, ফাইন। তাহলে আগাও। দেখো প্রথমে যে কোশ্চেনটা দিচ্ছে একদম ইজি একটা কোশ্চেন তোমার কেএসপি থেকে। তো বলছে যে লেড ক্লোরাইডের দ্রাব্যতা গুণফল এত হলে লেড আয়নের ঘনমাত্রা কত। দেখো আগে আমি একটা জেনারেল নিয়মেই করাই দিই তোমাকে, তারপরে আমি শর্টকাট করাচ্ছি। যে লেড ক্লোরাইডকে যদি তুমি ভাঙ্গাও, লেড ক্লোরাইডকে যদি তুমি ভাঙ্গাই আমরা, দেখো লেড ক্লোরাইডকে আমি ভাঙ্গালে আমি এখান থেকে কি পাবো ভাইয়া? আমি এখান থেকে পাবো Pb2+, আর এখান থেকে পাবো হচ্ছে ক্লোরিন কি ভাইয়া? মাইনাস, তাই না? ক্লোরিন আছে কয়টা? 2টা, 2 দিয়ে দাও।
ধরো আমাদের এর দ্রাব্যতা কত ভাইয়া এস, তাহলে এর যদি এস হয় এরও কত হবে এস হবে, এর হবে কত ভাইয়া 2s, তাই না? তাহলে কেএসপি আলটিমেটলি কত হয় জানো? কেএসপি ইকুয়াল হবে এখান থেকে আমার কত আসবে ভাইয়া পিবি 2+, আর এখান থেকে আমার আসবে হচ্ছে ক্লোরিন কি মাইনাস, তার উপরে থাকবে কত ভাইয়া 2, তাই তো? আর তাহলে এখান থেকে দেখো তো লেডের ঘনমাত্রা কত ভাইয়া বা দ্রাব্যতা এস, আর এখান থেকে এটার কত ভাইয়া ক্লোরিন হচ্ছে 2s, তাহলে আলটিমেটলি এখানে কত এস স্কোয়ার। তার মানে এখান থেকে আমার কত দাঁড়াবে দেখো তো ভাইয়া 4s³, তাই না? 4s³। এখান থেকে জাস্ট আমি এস এর মানটা বের করব। কিসের মানটা বের করবো ভাইয়া? এস এর মানটা বের করব। কিসের মান বের করব? এস এর মান। কেএসপি এর মান দেওয়াই আছে 1.6 গুণন 10⁻⁻5 ডিভাইডেড কত ভাইয়া 4, যেহেতু কিউব আছে এখানে কিউব করে দাও, আর এখানে আমার হবে কত এস, তাই তো? এটা করলে আমি আলটিমেটলি এখান থেকে মান পেয়ে যাব। আর আমি বারবার বলতেছি যে এখানে কিন্তু তোমার হচ্ছে 100 ms ক্যালকুলেটর অ্যালাউ, 100 ms ক্যালকুলেটর অ্যালাউ, ঠিক আছে? তো ভয় পাওয়ার কোনো কারণ নেই, এই ক্যালকুলেটর কিন্তু তোমাদের এখানে অ্যালাউ। তাহলে দেখো এখানে আমাদের আসে কত 1.6 গুণন 10⁻⁻5 ডিভাইডেড কত ভাইয়া 4। তাহলে আমাদের কোশ্চেন অ্যান্সার যেটা আসে সেটা হচ্ছে 1.58 10⁻⁻2 58, দ্যাট মিনস 1.6 10⁻⁻2 আমরা লিখতে পারি। দেখো এটা আমরা লিখতে পারি, তাই না? আচ্ছা, তাহলে ভাইয়া এটা তো বুঝলাম, কিন্তু আমি পরীক্ষার খাতায় শর্টকাট কিভাবে আগাবো, মানে অল্প সময়ের মধ্যে কেমনে করব সেইটা তোমাকে দেখাই। দেখো কেএসপি নির্ণয়ের একটা শর্টকাট আছে, এই শর্টকাটটা তুমি খেয়াল করবা, শর্টকাটটা তুমি দেখবা, শর্টকাটটা মাথায় রাখবা। ধরো এটা একটা যৌগ, তাই না? এ বি একটা যৌগ, এখানে তো এক সংখ্যা থাকে, তাই না? ধরো এর কত এক্স, এখানে কত ভাইয়া ওয়াই। তো এর কেএসপি যদি আমি বের করতে চাই তো মনে রাখবা এর কেএসপি সমান এ কেএসপি সমান আমি লিখবো এখানে যা আছে সেইটার উপর ওইটাই, এক্স এর উপর কত এক্স, এখানে যা আছে ওইটার উপরে ওইটাই ওইটাই, আর এস এর উপর হচ্ছে এক্স প্লাস কত ভাইয়া ওয়াই। এস এর উপর কি বললাম ভাইয়া? এস এর উপর হচ্ছে এক্স প্লাস ওয়াই। তাহলে আমি কি বললাম এখানে যা আছে সেইটার উপর সেইটাই, তাহলে এখানে যা আছে ওইটার উপর ওইটাই, আর এস এর উপর এক্স প্লাস কত ভাইয়া ওয়াই, যেটাকে বলা হয় আমার উপর আমি, তোমার উপর তুমি, এস এর উপর আমি আর তুমি। তাহলে ভাই এটার সাথে মিলাই এটা একটু দেখান দেখি। তাহলে দেখো লেড ক্লোরাইড, তাই না? এখানে কিছু নাই মানে কত ভাইয়া অন, তাহলে এখানে দেখো তো অনের উপর কত হবে অন, 2 এর উপর কত হবে ভাইয়া 2, এস এর উপর কত হবে 1 প্লাস কত ভাইয়া 2। তাহলে দেখো আলটিমেটলি এখান থেকে আসে কত 4s³। কত দারুণ না? দেখছো কত ইজি? তুমি এইটা করো আর এইটা করো, কত ইজি, তুমি দেখেই করতে পারবা। পারবা না কেন? তুমি দেখেই করতে পারবা। দেখো আমি কিন্তু এখান থেকে ক্যালকুলেশন করেও কিন্তু আমি এখানে কি পাইছি ভাইয়া? দেখো 4s³ পাইছি। কি পাইছি বলো? আমি কিন্তু 4s³ পাইছি, এখান থেকেও কিন্তু আমি 4s³ পাইছি। তো আমাদের যেখানে সময় কম লাগবে আমরা তো সেইটাই করব, তাই না? যেখানে আমাদের টাইম কম লাগবে সেটাই তো আমরা করার চেষ্টা করব, তাই তো? যেখানে আমার টাইম কম লাগবে এইটাই আমরা করার চেষ্টা করব এবং ওইভাবেই আগাবো আমরা। দেখো তারপরেরটা কি আছে ভাইয়া? বলছে নিচের কোনটি উপস্তর অনুযায়ী অরবিটাল সংখ্যা প্রকাশ করে। আচ্ছা, উপস্তর অনুযায়ী অরবিটাল সংখ্যা প্রকাশ করে। এখানে দেখো কয়েকটা কেস খেয়াল করো। কেস নাম্বার 1, কেস নাম্বার কি বললাম ভাইয়া? কেস নাম্বার 1 বা টাইপ নাম্বার 1 যেটাই বলো, যে উপশক্তি স্তর বা উপস্তরের ক্ষেত্রে, উপস্তরের ক্ষেত্রে, উপস্তরের ক্ষেত্রে, উপস্তরের ক্ষেত্রে অরবিটাল সংখ্যা সমান, অরবিটাল সংখ্যা ইকুয়াল আমরা লিখতে পারি যে n²। কি লিখতে পারি ভাইয়া? বস্তুর ক্ষেত্রে অরবিটাল সংখ্যা সমান হচ্ছে 2l প্লাস কত 1, আর উপস্তরের ক্ষেত্রে ইলেকট্রন সংখ্যা সমান আমরা লিখতে পারি, এটা হচ্ছে উপশক্তি স্তরের ক্ষেত্রে লিখতে পারি 2 ইন্টু, কারণ 2 ইন্টু 2l প্লাস কত ভাইয়া 1। এটা কার ক্ষেত্রে বললাম ভাইয়া? এটা হচ্ছে আমার উপস্তরের ক্ষেত্রে। আর কেস নাম্বার 2 এর ক্ষেত্রে খেয়াল করো, কেস নাম্বার 2 এর ক্ষেত্রে দেখো, দেখো এটা হচ্ছে শক্তি স্তরের ক্ষেত্রে। শক্তি স্তরের ক্ষেত্রে কি বলে? শক্তি স্তরের ক্ষেত্রে, শক্তি স্তরের ক্ষেত্রে, শক্তি স্তরের ক্ষেত্রে, শক্তি স্তরের ক্ষেত্রে অরবিটাল, অরবিটাল আমরা লিখতে পারি যে n²। কি লিখতে পারি ভাইয়া? n²। আর শক্তি স্তরের ক্ষেত্রে ইলেকট্রন সংখ্যা, ইলেকট্রন সংখ্যা হচ্ছে 2n²। কত ভাইয়া? 2n², কারণ একটা অরবিটালে সর্বোচ্চ 2টা ইলেকট্রন থাকতে পারে। কিন্তু তোমার এখানে কোশ্চেনে বলছে কি সেটা খেয়াল করো তো,
তোমার এখানে বলছে কি যে কোনো একটি উপস্তর, কি ভাইয়া, উপস্তর বা সাবশেল, এই উপস্তরের ক্ষেত্রে ক্ষেত্রে আমার অরবিটাল সংখ্যা নির্ণয় করতে বলছে। কি ভাইয়া, অরবিটাল সংখ্যা। তাহলে উপস্তরের ক্ষেত্রে অরবিটাল সংখ্যা কত হবে ভাইয়া, 2l প্লাস কত 1, 2l প্লাস কত ভাইয়া, 2l প্লাস 1। তাহলে আমার কাঙ্ক্ষিত অ্যান্সার কোনটা হবে ভাইয়া, আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার হবে 2l প্লাস কত 1। বুঝছো, কত ইজি না? দেখো এখানে আমার কি বলছে, বলছে নাইট্রোজেনের চেয়ে অক্সিজেনের, তার মানে কি কি ভাইয়া, একটা হচ্ছে নাইট্রোজেন আর একটা হচ্ছে অক্সিজেন, একই পর্যায়ের যারা দুইটা। বলছে আকার ক্ষুদ্র হবে, কি হবে ভাইয়া, আকার ক্ষুদ্র হবে, কার, অক্সিজেনের। দেখো তো আমাদের যে সম্পর্কগুলো ছিল, পর্যায়বৃত্ত ধর্ম যেগুলো ছিল, আইত ছিল না, কি ছিল ভাইয়া, এই তিনটাই বেশি আসে। আইত কি বলো দেখি, আইত, আইত মানে কি, আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি, তড়িৎ ঋণাত্মকতা। এই আয়নীকরণ শক্তি কি হয় ভাইয়া, একই পর্যায়ে বা একই গ্রুপে যে সম্পর্কটা হবে সেইটা আমরা দেখব। এই সম্পর্কটা হয় একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে, বাম থেকে ডানে গেলে বৃদ্ধি পায়, কি পায় ভাইয়া, বৃদ্ধি পায়, বৃদ্ধি পায়। আর একই গ্রুপে ওপর থেকে নিচে আসলে আমাদের কি পায় ভাইয়া, হ্রাস পায়। কি পায় বলো, হ্রাস পায়। কি পায় বলো, হ্রাস পায়। আর একটা বলছে আকার, আকার মানে হচ্ছে পরমাণু নিউক্লিয়াস হতে সর্ববহিঃস্থ স্তরের দূরত্ব। তো আকারের যে সম্পর্কটা, আকারের যে সম্পর্কটা, পরমাণুর আকারের যে সম্পর্কটা, যে একই গ্রুপে ধরো এক্স একটা পরমাণু, এক্স ওয়াই তারপরে কত জেড, এগুলা না, তো একই গ্রুপে যত উপর থেকে নিচের দিকে যাওয়া যাবে আকার তত কি পায় ভাইয়া, আকার তত বৃদ্ধি পায়। কি পায় বলো দেখি, আকার হচ্ছে বৃদ্ধি পায়, আকার, আকার বৃদ্ধি পায়, বৃদ্ধি পায়। আর ধরো এ বি সি এগুলো হচ্ছে একই পর্যায়ে, একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে আমার হ্রাস পায়। কি পায় ভাইয়া, একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে আমার কি পায়, হ্রাস পায়, হ্রাস পায়। তাহলে দেখো তো কি বলছে, যে নাইট্রোজেনের চেয়ে অক্সিজেনের আকার ক্ষুদ্র। হ্যাঁ, তাহলে কি হবে ভাইয়া, আকার কি হবে, ক্ষুদ্র হবে না? আকার এটা হচ্ছে একই গ্রুপের উপর থেকে নিচের দিয়ে গেলে বৃদ্ধি পাবে, কিন্তু একই পর্যায়ে কি পাবে ভাইয়া, হ্রাস পাবে। তার মানে আকার আমার ক্ষুদ্র, ওকে ফাইন। তারপর আয়নিক শক্তি কি হবে ভাইয়া, কম হবে। আয়নিক শক্তি, আয়নীকরণ শক্তি কি হবে বলতো, আয়নীকরণ শক্তি হচ্ছে কম হবে। আচ্ছা, তারপরে বলছে হচ্ছে তোমার পারমাণবিক ব্যাসার্ধ আমার কি হবে ভাইয়া, পারমাণবিক ব্যাসার্ধ বেশি হবে। বুঝতে পারছো? তাহলে খেয়াল করো তো, এই জায়গায় আমার তাহলে আকার ক্ষুদ্র, ওকে ফাইন। তারপরে আমাদের আকার আমাদের ক্ষুদ্র হবে, এটা তো ওকে ফাইন। তারপর আয়নীকরণ শক্তি, এই দেখো এটাতে কি ভাইয়া, আয়নীকরণ শক্তি, আতে কি আয়নীকরণ শক্তি, আয়নীকরণ শক্তি। তারপরে হচ্ছে ইতে হচ্ছে আমাদের কি হবে ভাইয়া, ইতে হচ্ছে ইলেকট্রন আসক্তি, আর ততে হচ্ছে আমার কি, তড়িৎ ঋণাত্মকতা। তাহলে দেখো তো অক্সিজেনের আমার কি হবে, এই অক্সিজেনের, অক্সিজেনের বাম থেকে ডানে গেলে এখানে আমার কি পাবে ভাইয়া, বৃদ্ধি পাওয়ার কথা, কিন্তু এখানে কি বলছে, আয়নীকরণ শক্তি আমার কম হয়। কিন্তু এখানে কিন্তু একটা ব্যতিক্রম ঘটে থাকে, বুঝো নাই? তারপরে দেখো পারমাণবিক ব্যাসার্ধ কি হবে, বেশি হবে। পারমাণবিক ব্যাসার্ধ কি হবে, বেশি হবে না। আকার যেহেতু আমাদের কি হবে, ক্ষুদ্র হবে, পারমাণবিক ব্যাসার্ধ আমাদের কি হতে পারবে না ভাইয়া, বেশি হতে পারবে না। বুঝতে পারছো? তাহলে আমাদের অ্যান্সার কোনটা হবে বলো তো, অ্যান্সার কোনটা হবে আমাদের আলটিমেটলি, এই যে এইটা কোনটা বলতো, ক নাম্বারটা। তাহলে আমি আরেকবার রিভিউ করে দেই, আমি আরেকবার রিভিউ যদি করি তাহলে আমাদের কি হবে, আমি তোমাকে বলি জিনিসটা, এখানে কিন্তু অনেক কিছু তোমার মাথায় রাখতে হবে। সেটা কি কি, আমার একটা হচ্ছে যে নাইট্রোজেন আর অক্সিজেনের মধ্যে যে সম্পর্কগুলো আছে, এই সম্পর্কগুলো পর্যায়বৃত্ত যে ধর্মগুলো আছে এগুলো কত ধরনের হইতে পারে। একটা ধর্ম হইতে পারে যে তোমার আয়নীকরণ শক্তি, আয়নীকরণ শক্তি হইতে পারে, তারপর হচ্ছে ইলেকট্রন আসক্তি হইতে পারে, তারপর তড়িৎ ঋণাত্মকতা হইতে পারে। কিন্তু আমার এখানে চাইছে কি, আমার এখানে চাইছে হচ্ছে, একটা চাইছে হচ্ছে আমার আকার, একটা চাইছে আমার কি, একটা চাইছে হচ্ছে আকার চাইছে, আর একটা হচ্ছে চাইছে আমাদের কি ভাইয়া, পারমাণবিক ব্যাসার্ধ। কি চাইছে, পারমাণবিক ব্যাসার্ধ। তাহলে দেখো, তাহলে আমাদের কি হবে, নাইট্রোজেনের চেয়ে অক্সিজেনের কি হবে ভাইয়া, আয়নীকরণ আকার ক্ষুদ্র, তারপর আয়নীকরণ শক্তি কম, তারপর পারমাণবিক ব্যাসার্ধ। এটা তো আমাদের হবেই না, তার মানে আলটিমেটলি এটা, আর কোনটা ভাইয়া, এটা। বুঝতে পারছো? ওকে ফাইন। তারপরে দেখো আমরা কোথায় যাব ভাইয়া, বলছে নিচের কোনটি সত্য নয়। সত্য নয় মানে কি, সত্য নয় মানে হচ্ছে মিথ্যা, মিথ্যা। আচ্ছা দেখো কি বলছে,
হাইড্রোজেনে পজিটিভ ও নেগেটিভ নেগেটিভ উভয় প্রকার যোজ্যতা হইতে পারে। হাইড্রোজেনে পজিটিভ আর নেগেটিভ উভয় প্রকার যোজ্যতা হইতে পারে। আচ্ছা ফাইন, পজিটিভ যোজ্যতা মানে কি, আমার পজিটিভ নেগেটিভ দুইটাই। একটা জিনিস মাথায় রাখো, একটা হচ্ছে যোজনী আর একটা হচ্ছে ভাইয়া, একটা হচ্ছে যোজনী আর একটা হচ্ছে আমাদের জারণ মান। কি বলতো, একটা হচ্ছে যোজনী আর একটা হচ্ছে জারণ মান। তো যোজনী অলওয়েজ কি আমার বলতো, যোজনী অলওয়েজ হচ্ছে পজিটিভ। আর জারণ মান কি হইতে পারে, জারণ মান আমার পজিটিভও হইতে পারে, নেগেটিভও হইতে পারে। তো এখানে তোমার কি বলছে, তাহলে হাইড্রোজেনের পজিটিভ নেগেটিভ উভয় প্রকার যোজ্যতা হইতে পারে। তারপরে এখানে আমাদের বলছে যে ক্যালসিয়াম আর ক্যালসিয়াম 2+ এ প্রোটন সংখ্যা কি থাকে ভাইয়া, প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা কিন্তু অলওয়েজ সমান থাকে। চেঞ্জ হয় কোথায়, চেঞ্জ হয় কিন্তু আমাদের ইলেকট্রন সংখ্যা। তো এখানে দেখো ক্যালসিয়াম কত, ক্যালসিয়াম কত আলটিমেটলি ক্যালসিয়াম কত 20 না। এখানে দেখো এই 20-এ এখানে আমার প্রোটন সংখ্যা কত হবে ভাইয়া, প্রোটন সংখ্যা হবে হচ্ছে 20, ইলেকট্রন সংখ্যা কত হবে ভাইয়া 20। কিন্তু এখানে দেখো ক্যালসিয়াম 2+ যে আছে, এই যে ক্যালসিয়াম কত 2+, এখানে খেয়াল করো এই ক্যালসিয়াম 2+-এ প্রোটন সংখ্যার কোনো চেঞ্জ হবে না। এটা কত ভাইয়া 20, কিন্তু ইলেকট্রন সংখ্যা কি হবে ভাইয়া, ইলেকট্রন সংখ্যা মানে দুইটা আমার কি হবে কমে যাবে, এটা হবে কত ভাইয়া 18। কিন্তু প্রোটন সংখ্যার ক্ষেত্রে দেখো প্রোটন সংখ্যা কিন্তু আমাদের দুইটাতেই কি আছে ভাইয়া সেম আছে, তাহলে প্রোটন সংখ্যা কি হবে সমান। তাহলে এটাও রাইট, প্রোটন সংখ্যা আমাদের যেহেতু সমান তাহলে এটা নিয়ে তো আমাদের কোনো ঝামেলা নেই। তারপরে দেখো অক্সিজেনের অণুতে দুইটি সমযোজী বন্ধন থাকে, ওকে ফাইন, কিন্তু মিথ্যা মানে সত্য নয়। দেখো Fe2+ আর Fe3+ আয়নের সমান সংখ্যক ইলেকট্রন আছে, এইটা কিন্তু ঠিক নাই। কারণ দেখো Fe2+ মানে হচ্ছে Fe2+ মানে দুইটা ইলেকট্রনের কি আছে ভাইয়া ঘাটতি আছে। তার মানে এখানে আমার ইলেকট্রন আছে হচ্ছে, এখানে ইলেকট্রন আছে কয়টা ভাইয়া 24টা। আর Fe3+ এ এখানে আমার ইলেকট্রন আছে হচ্ছে কয়টা ভাইয়া, ইলেকট্রন আছে হচ্ছে আমার তোমার কয়টা বলো 23টা। তাহলে দেখো তো এখানে কি ইলেকট্রন সংখ্যা সমান, সমান সংখ্যক ইলেকট্রন আছে না, তার মানে মিথ্যা কোনটা ভাইয়া, এই যে এইটা। তারপরে দেখো বলছে Ab3 থেকে Ab আর B2 তৈরি হয়, তাই না। আচ্ছা এই বিক্রিয়াটা একটা তাপহারী বিক্রিয়া যেখানে ΔH এর মান পজিটিভ। বিক্রিয়াটি 2 লিটার ফ্লাক্সে, কয় লিটার ফ্লাক্সে 2 লিটার ফ্লাক্সে সুসংগঠিত হয় এবং সাম্য অবস্থায় 40% Ab বিয়োজিত হয়। বিক্রিয়াটির কেপি এর মান কত হবে। আচ্ছা দেখো কেপি এর মানটা বের করতে বলছে, তাহলে খেয়াল করো এখানে আমার আছে কি ভাইয়া Ab3, এখান থেকে আমি কি পাবো ভাইয়া যে Ab, আর এখানে আমার কি দেওয়া আছে ভাইয়া B2। তাহলে একদম ইনিশিয়াল অবস্থায় প্রাথমিক অবস্থায় এটা আমাদের কয় মোল ভাইয়া, এটা আমাদের হচ্ছে 1 মোল। আর প্রাথমিক অবস্থায় যেহেতু উৎপাদ এখনো তৈরি হয় নাই, কারণ টি ইকুয়াল এখানে কত, টি ইকুয়াল হচ্ছে আমাদের 0, তার মানে এখানে আমার কত ভাইয়া 0, এখানে আমার কত ভাইয়া 0। আর সাম্য অবস্থায় দেখো তো এখানে আমার সাম্য অবস্থায় কি হবে ভাইয়া, সাম্য অবস্থায় আমাদের কি হবে, এখান থেকে ধরলাম আমি আলফা পরিমাণ বিয়োজিত হয় 1 - আলফা, যেটা এখানে কমে যাবে এটাই তো এখানে তৈরি হবে, এখানে কত আলফা, এখানে কত ভাইয়া আলফা, ওকে ফাইন। তাহলে আমরা কেপি ইকুয়াল কি জানি দেখো তো, কেপি সমান কি জানি, কেপি সমান কি জানি যে উৎপাদের পার্শিয়াল প্রেসারের গুণফল, তাহলে পি অফ কত এবি ইন্টু পি অফ কত ভাইয়া B2 ডিভাইডেড আমার পি অফ কত AB3। আচ্ছা তাহলে আংশিক চাপ, তাই না, তাহলে আংশিক চাপ সমান আমি কি জানি ভাইয়া, আংশিক চাপ সমান জানি আমি নিজের মোল সংখ্যা মোল ভগ্নাংশ ইন্টু মোট চাপ। আংশিক চাপ সমান কি, আচার সমান কি জানি, আচার সমান মোভা ইন্টু মোচা, মানে আংশিক চাপ সমান মোল ভগ্নাংশ ইন্টু মোট চাপ। তাহলে দেখো তো মোল ভগ্নাংশের ক্ষেত্রে আমার আবার কি নিজের মোল সংখ্যা, এটা সমান আমরা কি জানি নিজের মোল সংখ্যা ডিভাইডেড মোট মোল সংখ্যা, তাহলে মোট মোল সংখ্যাটা বের করো এখান থেকে, মোট মোল সংখ্যাটা আমি বের করি, মোট মোল সংখ্যা আমি একটু ভেঙে ভেঙে করে দিচ্ছি যাতে তোমরা বুঝতে পারো। তাহলে এখানে হবে কত 1 - আলফা প্লাস কত ভাইয়া আলফা। তাহলে দেখো তো এখান থেকে কি কাটিং কুটিং যায়, তাহলে এখান থেকে আমাদের কাটিং কুটিং যাচ্ছে এটা আর এইটা, তাহলে আলটিমেটলি এখানে থাকে কত 1 + কত ভাইয়া আলফা। তাহলে আমি টোটাল মোল সংখ্যা পাইলাম এত। তাহলে জাস্ট এখানে মান বসায় দাও, তাহলে মান বসায় দাও, দেখো
মান বসাই দাও। তাহলে এখান থেকে আমাদের কত আসবে বলো তো? আমাদের সবই দেওয়া আছে, আমাদের পার্সেন্টেজ দেওয়া আছে, কত পার্সেন্ট বিয়োজিত হবে সেটাও দেওয়া আছে। তাহলে আমাদের জাস্ট এখান থেকে আমি কিসের মান বের করবো ভাই? কেপির মানটা বের করবো। কিসের মান বের করবো? কেপির মানটা বের করবো। এক্স্যাক্টলি এখানে যেহেতু আয়তন দেওয়া আছে, আমরা তো কেপি পাবো না, এখান থেকে আমার কি বের করতে হবে? কেসির মানটা বের করতে হবে। তাহলে দেখো কেসির মানটা বের করা আরো ইজি হবে। তাহলে কেসির মানটা কেপি থাক, কেপি আমি যদি আমার এখানে টেম্পারেচার দেওয়া থাকে, ধরো আমার এখানে আলটিমেটলি প্রথমে তোমাকে বললো যে কেসির মানটা, কি বললো ভাইয়া? কেসির মানটা। যদি কেসির মান না বলে, যদি ধরো কোশ্চেনটা এমনই থাকতো কেপির মানই বের করো, তাহলে তোমাকে টেম্পারেচার দেওয়া লাগতো। কি দেওয়া লাগতো ভাইয়া? টেম্পারেচার। তাহলে যেহেতু কেসি আমাদের, যেহেতু জাস্ট এখানে আমার আয়তনটা দেওয়া আছে, তার মানে আমি এখান থেকে কি বের করতে পারবো ভাইয়া? আমার একটা জিনিস মাথায় রাখবা, যে শুরুতে যদি আয়তন দেওয়া থাকে তাহলে সেই আয়তন দিয়ে আমি কেসি পাবো, তারপরে আমার আয়তনও আছে, তারপরে হচ্ছে আমার তাপমাত্রাও আছে। তার মানে এখানে আমি কেসিও পাবো, আবার কি বের করতে পারবো ভাইয়া? কেপিও পাবো। আবার শুরুতে পি দেওয়া আছে, তার মানে আমি কি পাবো ভাইয়া? কেপি পাবো। কিন্তু আমার কি দেওয়া আছে? আমার পি প্লাস কত ভাইয়া? টি দুইটাই দেওয়া আছে। তার মানে এখানে আমি কেসিও পাবো, আর কি পাবো ভাইয়া? কেপিও পাবো। বুঝছো? তাহলে এখান থেকে কেসির মানটা কত হবে দেখো তো? কেসি ইকুয়াল আমি কি লিখতে পারি? যে এ বি এর মোলার ঘনমাত্রা, বি2 এর মোলার ঘনমাত্রা গুণফল ডিভাইড আমার কত হবে ভাইয়া? এবি3 এর মোলার ঘনমাত্রা। তাহলে আলটিমেটলি এখানে আসো, তো মোলার ঘনমাত্রা মানে কি? মোল সংখ্যা ডিভাইড কি ভাইয়া? আয়তন। তাহলে এর মোল সংখ্যা কত দেখো তো? সাম্য অবস্থা হিসাব করতে হবে। তাহলে এবি এর মোল সংখ্যা কত? আলফা। আর এর আয়তন কত? ভি। আবার এর মোল সংখ্যা কত? আলফা ডিভাইড কত ভাইয়া? ভি ডিভাইডেড এবি3 এর মোল সংখ্যা কত? 1 মাইনাস কত? আলফা ডিভাইড কত ভাইয়া? ভি। তাহলে এখানে তুমি মানগুলো বসাও। তাহলে উপরে থাকে কত ভাইয়া? আলফা স্কোয়ার ডিভাইড কত ভাইয়া? ভি স্কোয়ার। আর এখানে আমার ভিটা কোথায় যাবে? উপরে। নিচে থাকবে কত ভাইয়া? 1 মাইনাস কত? আলফা। তাহলে এখানে কাটি দাও, তাহলে কত আসবে ভাইয়া? ভি। তাহলে আলটিমেটলি উপরে থাকে কি ভাইয়া? উপরে থাকতেছে আমার আলফা স্কোয়ার, আর নিচে থাকতেছে আমার হচ্ছে 1 মাইনাস কত? আলফা ইন্টু কত ভাইয়া? ভি। তাহলে আলফার মান তো আমার দেওয়াই আছে, যে 40 ডিভাইড কত ভাইয়া? 100, তার উপরে কত ভাইয়া? স্কোয়ার ডিভাইড হচ্ছে 1 মাইনাস 40 ডিভাইড কত ভাইয়া? 100 ইন্টু ভির মান কত দেওয়া আছে? 2 লিটার ইন্টু কত ভাইয়া? 2। জাস্ট মান বসাও, আমরা অ্যান্সার পেয়ে যাব। মান বসাইলে আমি এখান থেকে অ্যান্সার পেয়ে যাব। বুঝছো? মান বসাইলে আমি এখান থেকে অ্যান্সার পেয়ে যাব। ক্যালকুলেটর ইউজ করবা, সমস্যা নেই। দেখো তারপরে খেয়াল করো কি বলছে, যে 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 22 গ্রাম কার্বন ডাই অক্সাইডের গতিশক্তি কত জুল? আচ্ছা, তাহলে আমার টি দেওয়া আছে, কি দেওয়া আছে ভাইয়া? টি দেওয়া আছে, তারপরে পরিমাণটা দেওয়া আছে ডব্লিউ, আমার গতিশক্তি বের করতে বলছে। কি বের করতে বলছে ভাইয়া? গতিশক্তি। তাহলে আমরা গতিশক্তির ফর্মুলা কি জানি বলো তো? ইকে ইকুয়াল 3 ডিভাইড কত? 2 এনআরটি, এন মোলের ক্ষেত্রে এনআরটি। তাহলে 3 ডিভাইড কত? 2, এন কে ভাঙে আমি কি লিখতে পারি ভাইয়া? ডব্লিউ ডিভাইড কত? এম। ডব্লিউর মান কত দেওয়া আছে? 22, এম এর মান কত? কার্বন ডাই অক্সাইড 44, আর আর এর মান কত? এসআইএ 8.314। আর এখানে আমার টির মান কত হবে? 27 প্লাস 273, 300 কেলভিন। তাহলে জাস্ট মানগুলো বসাও। তাহলে মানগুলো বসাইলে আমি এখান থেকে অ্যান্সার পেয়ে যাব। 3 ডিভাইড 2 ইন্টু 22 22 ডিভাইড 44 ইন্টু 8.314 ইন্টু 300 করলে আমি এখান থেকে অ্যান্সার পেয়ে যাব 1870 পয়েন্ট সামথিং। 1800 কত ভাইয়া? 70.65 জুল। তারপরে দেখো তাহলে আমাদের এটা অ্যান্সার কত হবে? 1870.65 জুল। ওকে ফাইন। তারপরে বলছে নিচের কোনটি লুইস ক্ষার? আচ্ছা, আগে তোমার জানতে হবে যে লুইস ক্ষার কারা। লুইস ক্ষার কারা? যারা এক জোড়া ইলেকট্রন কি করে বলতো? লুইস ক্ষার কি ভাইয়া? যারা এক জোড়া ইলেকট্রন ত্যাগ করে। যারা কি করবে ভাইয়া? এক জোড়া ইলেকট্রন ত্যাগ করবে। লুইস ক্ষার কারা? লুইস ক্ষার হচ্ছে, লুইস অ্যাসিড হচ্ছে যারা এক জোড়া ইলেকট্রন কি করবে ভাইয়া? গ্রহণ করবে। এক জোড়া ইলেকট্রন কি করবে ভাইয়া? ইলেকট্রন গ্রহণ। আর এখানে কি করে ভাইয়া? লুইস ক্ষার, লুইস ক্ষার হচ্ছে আমার এক জোড়া ইলেকট্রন কি করে ভাইয়া? ত্যাগ করে, যাতে মুক্ত ইলেকট্রন থাকবে আর কি, মুক্ত ইলেকট্রন
মুক্ত ইলেকট্রন অথবা আমাদের নেগেটিভ চার্জ, নেগেটিভ চার্জ দিত। নেগেটিভ চার্জ মানে কি ভাইয়া, যেখানে আমার চার্জ বেশি আছে, কি আছে, আর এটা কি হতে পারে ভাইয়া, পজিটিভ চার্জ যুক্ত। নেগেটিভ চার্জ মানে কি ভাইয়া, যেখানে আমাদের কি আছে, ইলেকট্রন বেশি আছে। তাহলে দেখো তো, এই যে হাইড্রোজেন আছে না NH2, তারপর NH2, এখানে নাইট্রোজেন কি এক জোড়া, এখানেও কত ভাইয়া, এক জোড়া না। তাহলে এরা কি করতে পারে ভাইয়া, এই ইলেকট্রন কি করতে, দান করতে পারে না, যত মুক্ত ইলেকট্রন আছে। তো একে আমরা বলবো হচ্ছে লুইস ক্ষার। আর এগুলোতে দেখো, এগুলোতে হচ্ছে অষ্টক সংকোচন, এগুলোতে কি আছে ভাইয়া, অষ্টক সংকোচন আছে। কি আছে বলতো, অষ্টক সংকোচন, এগুলো হবে না। তারপরে দেখো কোন গ্যাসটি দাহ্য না, দাহ্য মানে কি, জ্বলে না। এই প্রোপেন বলো, তারপরে হচ্ছে বিউটেন বলো, এই প্রোপেন বিউটেন যেটাই বলো না কেন, C3H কত ভাইয়া, H8, এ যদি অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কার্বন ডাই অক্সাইড আর কি তৈরি করে জানো, কার্বন ডাই অক্সাইড আর হচ্ছে পানি তৈরি করবে। কি তৈরি করবে, কার্বন ডাই অক্সাইড আর পানি তৈরি করবে। তো এগুলো কিন্তু বিক্রিয়া করে, এগুলো কিন্তু বিক্রিয়া করে, কিন্তু অক্সিজেন নিজে জ্বলে না, অন্যকে জ্বলতে কি করে ভাইয়া, সহায়তা করে। অন্যকে জ্বলতে কি করে ভাইয়া, অন্যকে জ্বলতে সহায়তা করে, সহায়তা করে। এজন্য এটা কি না ভাইয়া, এই জন্য এটা দাহ্য না। তাহলে আমাদের আলটিমেটলি কোনটা অ্যান্সার হবে বলতো, আমাদের আলটিমেটলি অ্যান্সার হবে হচ্ছে অক্সিজেন। তারপরে কি বলছে, বলছে সাধারণত পানির অস্থায়ী ক্ষরতা দূর করা হয় কিভাবে। ক্ষরতা হচ্ছে দুই রকমের হইতে পারে। ক্ষরতা কত রকমের হইতে পারে ভাইয়া, ক্ষরতা আমাদের দুই রকমের হইতে পারে। একটা হচ্ছে অস্থায়ী ক্ষরতা, অস্থায়ী ক্ষরতা, যেটা বাইকার্বনেটের জন্য হয়। কিসের জন্য ভাইয়া, বাইকার্বনেট আয়নের জন্য হয়, বাইকার্বনেটের জন্য হয়, বাইকার্বনেটের জন্য। আর একটা হচ্ছে স্থায়ী ক্ষরতা, স্থায়ী। অস্থায়ী ক্ষরতা গুলোকে ইজিলি দূর করা যায় যদি আমি পানি ফুটাই। কি করি ভাইয়া, পানি ফুটায় ইজিলি দূর করতে পারবো। এটা আমি কিভাবে দূর করতে পারবো, পানি ফুটিয়ে। কিভাবে দূর করতে পারবো, পানি ফুটিয়ে, ফুটিয়ে। যেমন একটা জিনিস দেখো, যেমন আমি যদি বলি ক্যালসিয়াম বাইকার্বনেট, কি ভাইয়া, ক্যালসিয়াম বাইকার্বনেটকে যদি তাপ দেওয়া হয়, তাহলে ক্যালসিয়াম কার্বনেটের অধক্ষেপ করে, তারপর এখান থেকে আমার কি তৈরি করে ভাইয়া, কার্বন ডাই অক্সাইড আর কি ভাইয়া, পানি। এখান থেকে কিন্তু আমি ইজিলি কি করতে পারবো ভাইয়া, ক্ষরতা দূর করতে পারবো। কিন্তু স্থায়ী ক্ষরতা দূর করা যায় তোমার হচ্ছে আয়ন এক্সচেঞ্জ, আয়ন এক্সচেঞ্জের মাধ্যমে, আয়ন এক্সচেঞ্জের মাধ্যমে, বা চুন সোডা যেটা আছে, সোডা অ্যাশ যেটা আছে না, এটার মাধ্যমে আমরা দূর করতে পারবো। বুঝতে পারছো, চুন সোডা পদ্ধতি যেটা আছে আর কি, চুন সোডা পদ্ধতি যেটা আছে, সেটার মাধ্যমে, এটার মাধ্যমে আমরা দূর করতে পারি। কিন্তু এটা চাইনি, আমার বলছে হচ্ছে কি করা, যে ক্ষরতার কোনটা ভাইয়া, অস্থায়ী। অস্থায়ী ক্ষরতা কিভাবে দূর করা যায়, তাহলে অস্থায়ী ক্ষরতা আমি দূর করতে পারবো কিভাবে ভাইয়া, ফুটিয়ে। কিভাবে দূর করতে পারবো বলো, ফুটিয়ে। ওকে ফাইন। তারপরে বলছে নিচের কোনটি প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ, নিচের কোনটি কি ভাইয়া, প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ। আচ্ছা, প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ কোনগুলা, আমি আগে একটু বলি। যারা বায়ুতে থাকা উপাদানের সাথে বিক্রিয়া করে না, বায়ুতে থাকা উপাদানের সাথে বিক্রিয়া করে না, বায়ুতে থাকা উপাদানের সাথে বিক্রিয়া করে না, উপাদানের সাথে বিক্রিয়া করে না, সাথে বিক্রিয়া করে না। যেহেতু বিক্রিয়া করে না, তো ঘনমাত্রায় দীর্ঘদিন কি থাকবে ভাইয়া, দীর্ঘদিন অপরিবর্তিত থাকবে। ঘনমাত্রায় দীর্ঘদিন কি থাকবে, ঘনমাত্রায় দীর্ঘদিন অপরিবর্তিত অবস্থায় থাকবে। এগুলোকে বিশুদ্ধ অবস্থায় পাওয়া যায়। ঘনমাত্রা দীর্ঘদিন অপরিবর্তিত অবস্থায় থাকে, অপরিবর্তিত অবস্থায় থাকে, অবস্থায় থাকে। নিকটিতে ওজন নিলে এগুলো কোনো ক্ষয় করে না। আর এগুলো বিশুদ্ধ অবস্থায় পাওয়া যায়। কি অবস্থায় পাওয়া যায় ভাইয়া, বিশুদ্ধ অবস্থায় পাওয়া যায়। কিন্তু চেনার উপায়টা কি জানো, সি যুক্ত যত কিছু আছে, কি যুক্ত, সি যুক্ত, সি যুক্ত যত কিছু দেখো না কেন, সি যুক্ত যা আছে তাই প্রাইমারি স্ট্যান্ডার্ড। শুধুমাত্র HCl ব্যতীত, কি ভাইয়া, HCl ব্যতীত, HCl ব্যতীত। বুঝছো, তাহলে দেখো তো সি কোথায় আছে, এটার মধ্যে কি সি আছে, নাই। এটার মধ্যে সি আছে, নাই। এই দেখো এটাতে কিন্তু সি আছে, এই দেখো এটাতে কিন্তু সি আছে। তার মানে এই যে পটাশিয়াম ডাইক্রোমেট যেটা, এটাই কিন্তু আমাদের হচ্ছে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ। আর বাকি যেগুলো আছে সেগুলো হচ্ছে সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ। বলছে আদর্শ গ্যাসের ক্ষেত্রে কোনটি সত্য নয়। তো আদর্শ গ্যাস কি, যে সকল গ্যাস সকল তাপমাত্রা ও চাপে বয়েল, কি ভাইয়া, বয়েল, তারপরে হচ্ছে আমার চার্লস, তারপরে হচ্ছে চার্লস অ্যাভোগাড্রো সূত্র মেনে চলে। কার সূত্র, অ্যাভোগাড্রো
অ্যাভোগাড্রো সূত্র মেনে চলে তাদেরকে বলা হচ্ছে আমার বয়েলের তোমার আদর্শ গ্যাসের সমীকরণ। তাহলে কার কার সূত্র মানবে? বয়েলের সূত্র মানে, চার্লসের সূত্র মানে, অ্যাভোগাড্রোর সূত্র মানে। তাহলে আদর্শ গ্যাসের ক্ষেত্রে কিন্তু সঠিক নয় বলছে। কি বলছে? সত্য নয় বলছে। কি বলছে বলো তো? সত্য নয় বলছে। তাহলে সত্য নয় তাহলে কোনটা হবে দেখো তো? চার্লসের সূত্র মেনে চলে, ওকে। তারপরে পিভি ইকুয়াল এনআরটি, ঠিক আছে। বয়েলের সূত্র মেনে চলে, কিন্তু রাউল্টের সূত্র কিন্তু মেনে চলে না। রাউল্টের সূত্র হচ্ছে দ্রবণের ক্ষেত্রে মেনে চলে। কার ক্ষেত্রে ভাইয়া? দ্রবণের ক্ষেত্রে। কার ক্ষেত্রে বলো? রাউল্টের সূত্র হচ্ছে লঘু দ্রবণের ক্ষেত্রে প্রযোজ্য। তাহলে আমাদের অ্যান্সার কোনটা হবে বলো তো? আমাদের অ্যান্সার হবে কিন্তু এইটা। সঠিক নয় বলছে। এগুলো তো ওকে, এগুলো তো ঠিক আছে, এটা ঠিক আছে, এটা ঠিক আছে, এটাও ঠিক আছে। বুঝতে পারছো? আশা করি বুঝতে পারছো। তারপরে বলছে যে ইথাইন, কি বলছে দেখো তো? বলছে যে ইথাইন আর হচ্ছে ইথাইন মানে একটা হচ্ছে আমাদের কি অ্যালকাইন, অ্যালকাইন আর হচ্ছে তোমার ইথিন, তার মানে কি অ্যালকিন। অ্যালকিন এই দুটাকে তোমার আলাদা করার জন্য কোন বিকারকটি ব্যবহৃত হয়? এটাকে আমরা কি করি ভাই? ব্রোমিন দ্রবণ পরীক্ষা আর একটা হচ্ছে বেয়ার পরীক্ষা, তাই না? আচ্ছা, তো এটা আমরা বুঝতেছি। তাহলে টলেন বিকারক কোনটা ভাইয়া? টলেন বিকারক কোনটা? তারপরে হচ্ছে আমাদের কি বলে টলেন বিকারক কোনটা? তারপরে আমাদের এখান থেকে আরেকটা কি বলছে বলো দেখি? টলেন বিকারক আর হচ্ছে ফেলিং দ্রবণ। টলেন বিকারক হচ্ছে ডায়ামিন সিলভার হাইড্রোক্সাইড দ্রবণ, আর হচ্ছে ফেলিং দ্রবণ হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড আর হচ্ছে কপার হাইড্রোক্সাইডের যে মিশ্রণটা। এই দুইটা হচ্ছে আমার অ্যালডিহাইড আর কিটোন শনাক্তকরণ করতে ব্যবহৃত হয়। অ্যালডিহাইড ও কিটোন শনাক্তকরণ করতে ব্যবহার করা হয়। কিটোন শনাক্তকরণে। আর লুকোজ বিকারক কোনটা ভাইয়া? লুকোজ বিকারক হচ্ছে জিঙ্ক ক্লোরাইড আর হচ্ছে ACl এর মিশ্রণ। জিঙ্ক ক্লোরাইড আর ACl এর মিশ্রণ। এগুলো হচ্ছে 1 ডিগ্রি, 2 ডিগ্রি আর 3 ডিগ্রি অ্যালকোহল শনাক্তকরণে। 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি অ্যালকোহল শনাক্তকরণে ব্যবহৃত হয়। অ্যালকোহল শনাক্তকরণে। কিন্তু এখানে চাইছে কি? এখানে চাইছে কি বলতো? এখানে চাইছে হচ্ছে আমাদের আলাদা করার জন্য কোন বিকারকটি। তাহলে অ্যালকাইন আর অ্যালকিনকে আলাদা করতে আমার বেয়ার পরীক্ষা করা হয়। কি করা হয় ভাইয়া? বেয়ার বিকারক পরীক্ষা। তাহলে বুঝতে পারছো? তারপরে দেখো ক্যানিজারো বিক্রিয়া দেখায় কোনটা। দেখো দুই ধরনের বিক্রিয়া, যে একটা হচ্ছে অ্যালডল ঘনীভবন, অ্যালডল, এই দুইটা বেসিকটা ক্লিয়ার হও। অ্যালডল আর একটা হচ্ছে ক্যানিজারো। একটা কি ভাইয়া? ক্যানিজারো। একটা হচ্ছে অ্যালডল আর একটা হচ্ছে ক্যানিজারো। দেখো অ্যালডল দিবে যাদের আলফা কার্বন থাকবে। কি থাকবে ভাইয়া? যাদের হচ্ছে আলফা কার্বন থাকবে। কি থাকবে? আলফা কার্বন থাকবে। এইটা তাহলে আলফা কার্বনটা আমার চেনা দরকার। ধরো CH3, তারপরে CHO। তাহলে দেখো আলফা কার্বন বলতে আলটিমেটলি আমার আলফা হাইড্রোজেন থাকতে হবে, আলফা হাইড্রোজেন বিশিষ্ট। দেখো তাহলে মাথায় রাখবা যে কার্যকরী মূলকের পাশে যে কার্বনটা থাকে তাকে বলা হচ্ছে আলফা কার্বন, আর আলফা কার্বনের পাশে যে হাইড্রোজেনটা থাকে তাকে বলা হচ্ছে আলফা হাইড্রোজেন। যেখানে আলফা হাইড্রোজেন থাকবে তারাই হচ্ছে আমাদের কি দেবে ভাইয়া? আলফা হাইড্রোজেন থাকবে তারা হচ্ছে তোমার অ্যালডল ঘনীভবন দেবে। আর দেখো যেখানে আমার কোনো আলফা হাইড্রোজেন থাকবে না, আলফা হাইড্রোজেন বিহীন, আর এখানে গাঢ় ক্ষার ব্যবহার করা হয়, আর এখানে আমার লঘু ক্ষার ব্যবহার করা হয়। কি ব্যবহার করা হয় ভাইয়া? লঘু ক্ষার। দেখো এখন আলফা হাইড্রোজেন বিহীন কোনটা? ধরো HCHO লিখলাম আমি, HCHO। দেখো তুমি এখানে একটা জিনিস খেয়াল করো, এই কার্যকরী মূলক হচ্ছে অ্যালডিহাইড আছে না, এর পাশে কিন্তু কোনো কার্বনই নাই। তাহলে আলফা কার্বন নাই, তাহলে আলফা কার্বন যদি না থাকে এটা নরমাল হাইড্রোজেন, কিন্তু এখানে কোনো কি নাই ভাইয়া? আলফা হাইড্রোজেন নাই। তাহলে দেখো এটা কিন্তু আমার কি দিবে ভাইয়া?
ওভারঅল ইন এ সামারি যাদের মধ্যে আমার আলফা হাইড্রোজেন থাকবে তারা অ্যালডল বিক্রিয়া দেবে, আর যাদের মধ্যে আলফা হাইড্রোজেন থাকবে না তারা হচ্ছে কেনিজারো বিক্রিয়া দেবে। তাহলে দেখো আলফা হাইড্রোজেন কোথায় কোথায়, এটা তো দেখতেই পারলা যে এটা আমাদের কি দেবে, এটা আমার অ্যালডল ঘনীভবন দেবে। এটা আমাদের কি দিবে ভাইয়া, এটা আমার অ্যালডল কি দিবে বলতো, অ্যালডল। তাহলে বাকি এই দুইটা যে আছে এইটা আর এইটা, এটা আমার কি দিবে ভাইয়া, কেনিজারো। তাহলে আমাদের অ্যান্সার হবে কি ভাইয়া, 1 ও 2। কি হবে বলতো, 1 ও 2। তারপরে বলছে যে বেনজিনের ক্ষেত্রে নিচের কোনটি প্রযোজ্য নয়, কি বলছে, প্রযোজ্য নয় বলছে। খেয়াল করো, প্রতিস্থাপন বিক্রিয়া অংশগ্রহণ করে, ওকে, অ্যারোমেটিক ঠিক আছে, এই যে দুইটি সমানুরূপে বিদ্যমান, বিক্রিয়া করে এতদের সঙ্গে তিনটি ভিন্ন যৌগ তৈরি করে, ঠিক আছে। কিন্তু তাহলে আমাদের হবে কোনটা ভাইয়া, এইটা। তারপরে দেখো কি বলছে, নিচের কোনটি বেনজিন বলয় নিষ্ক্রিয়কারী। প্রতিস্থাপক যে দুই রকম আছে, কি আছে ভাইয়া, প্রতিস্থাপক আমাদের যে দুই রকম আছে, একটা হচ্ছে বেনজিন বলয় সক্রিয়কারী আর একটা হচ্ছে বেনজিন বলয় নিষ্ক্রিয়কারী। একটাকে বলা হচ্ছে অর্থপ্যারা নির্দেশক, কি বলা হচ্ছে ভাইয়া, অর্থপ্যারা নির্দেশক, অর্থপ্যারা নির্দেশক। আর একটা হচ্ছে মেটা নির্দেশক। এটা কি ভাইয়া, মেটা নির্দেশক। তাহলে একটা জিনিস খেয়াল করো, এই অর্থপ্যারা নির্দেশক যেটা আছে না, এটাকে আবার বলা হয় হচ্ছে বেনজিন বলয় সক্রিয়কারী। বেনজিনের দিকে ইলেকট্রন ঠেলে দেয়, বেনজিন বলয় সক্রিয়কারী, বেনজিন বলয় সক্রিয়কারী, সক্রিয়কারী। আর এই যে মেটা নির্দেশক যেটা দেখতেছো না, এগুলো হচ্ছে বেনজিন বলয় নিষ্ক্রিয়কারী, বেনজিন বলয় নিষ্ক্রিয়কারী, নিষ্ক্রিয়কারী। চিনবো কেমনে ভাইয়া, এটাতে অলওয়েজ আমাদের সিঙ্গেল বন্ড থাকে। এই যে অর্থপ্যারা নির্দেশক যেটা আছে দেখতেছো, এটাতে অলওয়েজ কি থাকবে ভাইয়া, সিঙ্গেল বন্ড থাকবে। এখানে কি থাকবে, সিঙ্গেল বন্ড থাকবে। আর এটাতে আমার যেটা দেখতেছো, এখানে আমার ডাবল বন্ড থাকবে, ডাবল বন্ড থাকবে। তাহলে দেখো তো কোথায় ডাবল বন্ড আছে, এটা তো তোমার সিঙ্গেল, তারপরে হচ্ছে এইটা, তারপরে এইটা, এই যে এইটা দেখতেছো না নাইট্রোমূলক যেটা দেখতেছো, আবার CHO, এগুলো থেকে ডাবল বন্ড না। তো এটা হচ্ছে আমাদের কি ভাইয়া, মেটা নির্দেশক অথবা বেনজিন বলয় নিষ্ক্রিয়কারী। কি ভাইয়া, বেনজিন বলয় নিষ্ক্রিয়কারী। তারপরে এত এর সর্বাধিক কয়টি সমাণু হতে পারে, দেখো এখান থেকে আমি কি বানাইতে পারি, খেয়াল করো, এখান থেকে আমি কি বানাইতে পারি, খেয়াল করো তো, এখান থেকে কি আমি আমনে লিখতে পারি না, C3H কত 7OH, তার মানে একটা কি অ্যালকোহল লিখতে পারি না। আবার CH3 C2H5 ইথার লিখতে পারি না একটা, খেয়াল করো। সমাণু মানে কি, যাদের হচ্ছে আমাদের গাঠনিক স্ট্রাকচার কি থাকবে ভাইয়া, একই রকম থাকবে না, আণবিক সংকেত সেম থাকবে, গাঠনিক সংকেত কি থাকবে ভাইয়া, আলাদা। আণবিক সংকেত সেম, আণবিক সংকেত আমাদের কি ভাইয়া, আণবিক সংকেত সেম, কিন্তু কিন্তু গাঠনিক স্ট্রাকচার আলাদা, কিন্তু গাঠনিক স্ট্রাকচার আলাদা। এটাকে বলা হচ্ছে গাঠনিক সমাণু। গাঠনিক স্ট্রাকচার আমাদের কি ভাইয়া, স্ট্রাকচার আলাদা, গাঠনিক স্ট্রাকচার কি ভাইয়া, আলাদা। এদেরকে বলা হচ্ছে গাঠনিক সমাণু। কিন্তু আবার এমন হতে পারে যে আণবিক সংকেত আর গাঠনিক সংকেত সেম, কিন্তু ভৌত ধর্ম ভিন্ন, তাদেরকে বলা হয় স্টেরিও সমাণু। দেখো তাহলে খেয়াল করো তো, এখান থেকে তাহলে এই C3H8O আর এই জিনিসটা কি সেম কিনা ভাইয়া, আণবিক সংকেত কি আমাদের সেম কিনা, সেম। এটাও আমাদের কি ভাইয়া, সেম। আবার এখান থেকে একটা জিনিস দেখো, এই যে অ্যালকোহল যে আমরা পাইছি তাই না, এই অ্যালকোহল থেকে আমি কয় ডিগ্রি অ্যালকোহল বানাতে পারি, এখান থেকে 1 ডিগ্রি অ্যালকোহল হইতে পারে, আবার কি হইতে পারে ভাইয়া, 2 ডিগ্রি হইতে পারে। তাহলে আলটিমেটলি এখান থেকে আমি দুইটা পাচ্ছি, আর এখান থেকে ইথার পাচ্ছি। টোটাল তাহলে আমি এখান থেকে কয়টা পাবো ভাইয়া, 3টা। কয়টা পাবো বলো তো, 3টা। কি কয়টা পাবো বলো তো, 3টা। বুঝতে পারছো কথা, তাহলে টোটাল সমাণু কয়টা পাবো ভাইয়া, 3টা। ইথার আর হচ্ছে অ্যালকোহল, অ্যালকোহল আমি 1 ডিগ্রিও বানাইতে পারি, 2 ডিগ্রিও বানাইতে পারি। সেটা হচ্ছে কার্যকরী মূলকের অবস্থান অনুসারে অবস্থান সমানতা তৈরি হবে তখন। দেখো তারপরে খেয়াল করো, বলছে গ্রিগনাট বিকারক, কি বলছে ভাইয়া, যে গ্রিগনাট বিকারক প্লাস RCHO বিক্রিয়া করে আমাদের X একটা আমাদের কি তৈরি করে ভাইয়া, X একটা উৎপাদ তৈরি করে। বলছে X কোন ধরনের যৌগ, একটা জিনিস খেয়াল করো, গ্রিগনাট বিকারক কি, অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড, অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইডের সাথে যখন আমি RCHO নেব, তখন যে আমি এক্সটা পাবো, আলটিমেটলি কি হবে, এই দেখো এখানে আমার একটা আর আছে না, এখানে একটা আর, সহজভাবে যদি বলি এখানে একটা আর, তাহলে ইন এ সামারি আমার আর পাবো কয়টা, 2টা আর পাবো না। তাহলে 2টা আর মিন্স আমার কি বলতো,
2 ডিগ্রি অ্যালকোহল পাবো। কি পাবো ভাইয়া? 2 ডিগ্রি অ্যালকোহল পাবো। 2 ডিগ্রি অ্যালকোহল মানে কি? 2 ডিগ্রি অ্যালকোহল মানে আমার এখান থেকে আমি কি পাবো ভাইয়া? ওএইচ, সরি, ওএইচ থাক, তারপর এখানে কত আর, এখানে কত ভাইয়া আর, এখানে কত ভাইয়া হাইড্রোজেন। আমি এখান থেকে কি পাবো ভাইয়া? তাহলে 2 ডিগ্রি অ্যালকোহল পাবো। কি পাবো বলো তো? 2 ডিগ্রি অ্যালকোহল পাবো। কত পাবো? 2 ডিগ্রি অ্যালকোহল পাবো। কি পাবো বলো? 2 ডিগ্রি অ্যালকোহল। তারপরে কি বলছে দেখো, বলছে যে 1 অ্যাটম একটি নির্দিষ্ট পরিমাণ গ্যাসের আয়তন, তার মানে চাপ দেওয়া আছে P1, আয়তন আমার 100 সেন্টিমিটার কিউব, তার মানে V1ও দেওয়া আছে। একই তাপমাত্রায়, তার মানে তাপমাত্রাটা ফিক্সড, একই তাপমাত্রায় সেটার আয়তন 50 সেন্টিমিটার কিউব যদি করা হয়, তাহলে কতটুকু চাপ আমাদের বাড়াতে হবে? তার মানে আমাদের তাপমাত্রা যেহেতু ফিক্সড, তার মানে বয়েলের সূত্র কিন্তু এখানে, তাহলে P1 V1 তারপরে P2 তারপরে কত ভাইয়া? V2। তাহলে দেখো তো আমার P2 এর মানটা বের করতে লাগবে। তাহলে এখানে আমার P1 এর মান কত ভাইয়া? 1, আর এখানে V1 এর মান কত ভাইয়া? 100 ডিভাইডেড আমার V2 এর মান কত ভাইয়া? 50। তাহলে দেখো তো 50 দুগুণে কত ভাইয়া? 100। তার মানে P2 এর মানটা আলটিমেটলি আসতেছে কত ভাইয়া? P2 এর মানটা আসতেছে হচ্ছে 2 অ্যাটম, তাই না? কত আসতেছে? 2 অ্যাটম। কিন্তু 2 অ্যাটম লাগে, কিন্তু কতটুকু চাপ বাড়াতে হবে? চাপ তো আগে থেকে 1 অ্যাটম ছিলই, এই যে 1 অ্যাটম ছিলই, তাহলে লাগবে 2 অ্যাটম। তাহলে বাড়াইতে হবে কি? কত ভাইয়া? তাহলে ডেল পি হবে কি? 2 মাইনাস কত ভাইয়া? 1। তার মানে আলটিমেটলি কত হবে? 1 অ্যাটম। কত হবে বলো তো? আলটিমেটলি হবে হচ্ছে আমাদের 1 অ্যাটম। কি হবে বলো তো? 1 অ্যাটম। বুঝতে পারছো? খুবই ইজি না? অনেক ইজি কিন্তু। এই দেখো, এই কোশ্চেনটা একটু খেয়াল করো, খুবই মনোযোগ দিয়ে খেয়াল করো। বলছে 6.02 10⁻23টি অণু 1 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে সরিয়ে ফেলা হলে কত গ্রাম ক্যালসিয়াম কার্বনেট অবশিষ্ট থাকবে? আগে বোঝো যে এতটি অণু 1 গ্রাম থেকে সরানো হয়েছে। কত থেকে ভাইয়া? এতটি অণু, এই যে 6.02 গুণন 10⁻22, এতটি অণু সরানো হয়েছে, এতটি অণু সরানো হয়েছে 1 গ্রাম থেকে। সরানো হয়েছে কয়টা থেকে ভাইয়া? 1 গ্রাম থেকে। কয় থেকে ভাইয়া? 1 গ্রাম থেকে। 1 গ্রাম হতে হয়েছে, 1 গ্রাম হতে, 1 গ্রাম হতে। এখন এই যে সরানোর পর, আর এই যে 1 গ্রাম থেকে যে এটা সরাইলো, সরানোর পর আমার কি পরিমাণ ক্যালসিয়াম কার্বনেট অবশিষ্ট থাকবে তোমার সেটাই বের করতে বলছে। তো আমি একটা কাজ করতে পারি না, যে এই যে এত গ্রামে আসলে আলটিমেটলি ক্যালসিয়াম কার্বনেট কতখানি আছে, সরি, এতটি অণুতে আলটিমেটলি ক্যালসিয়াম কার্বনেট কতখানি আছে সেটা বের করতে পারি না। কি দিয়ে বের করতে পারি ভাইয়া? ওয়েকিং নিয়মও বের করতে পারি, আবার হচ্ছে আমরা ফর্মুলা দিয়েও বের করতে পারি। তাহলে যেহেতু আমার এক্স এর মান দেওয়া আছে, এটা তো আমার এক্স, লাগবে হচ্ছে ডব্লু। তাহলে আমি কোন সম্পর্কটা করতে পারি? ডব্লিউ ডিভাইড কত? এম, তারপর এক্স ডিভাইড কত ভাইয়া? এন এ, তাই না? এন এ। তাহলে এখান থেকে খেয়াল করো তো, ডব্লিউ মান আমার বের করতে লাগবে। তাহলে এক্স এর মান কত ভাইয়া? 6.02 গুণন 10⁻ কত ভাইয়া? 20, তাই না? আচ্ছা, আর এখান থেকে আমার এম এর মান কত ভাইয়া? এম হচ্ছে আণবিক ভর কত? 100 না? 100 ডিভাইডেড এন এর মান কত? 6.02 গুণন 10⁻ কত ভাইয়া? 23, তাই না? তাহলে এটা আমরা করি ক্যালকুলেশন, দেখি কত আসে। তাহলে এটা আলটিমেটলি আমাদের অ্যান্সার যা আসে 6.02, এটা তুমি কাটা দাও, এটা কাটা দাও, তাহলে আমাদের সহজ হয়ে যায়। আমি তোমাকে দেখানোর জন্য বলতেছি, দেখো 10⁻, আরো করতে পারতা, এই যে 10⁻22, এটাও তুমি কমাইতে পারতা, গুণন 100 ডিভাইডেড আমার কত আসে ভাইয়া? 10⁻23। তাহলে আমার আসতেছে কত? 0. কত ভাইয়া? 1 গ্রাম, তাই না? 0. কত গ্রাম? 0. কত? 1 গ্রাম। তাহলে 1 গ্রাম থেকে আমি জাস্ট এখানে বাদ দেই 1 - 0.1 গ্রাম, তাহলে আসবে কত ভাইয়া? 0.9 গ্রাম, তাই না? বলো, তাহলে আমাদের বুঝতে পারছো কথাটা? তাহলে আমাদের অ্যান্সার কত হবে? 0.9 গ্রাম। কত হবে বলো তো? 0.9 গ্রাম। বুঝছো? আমি আবার বলি যে এই 6.02 এতটুকু আমার সরানো হয়েছে কত থেকে? কোথায় থেকে বলো তো? 1 গ্রাম হতে। কোত্থেকে সরানো হয়েছে? আমাদের 1 গ্রাম হতে সরানো হয়েছে। কোত্থেকে সরানো হয়েছে বলো? 1 গ্রাম হতে। তাহলে 1 গ্রাম থেকে সরানোর পর
আর এই কত গ্রাম ক্যালসিয়াম কার্বনেট অবশিষ্ট থাকবে সেইটাই তোমার বের করতে হবে, সেইটাই তোমার কি করতে হবে ভাইয়া, বের করতে হবে। তাহলে আমার কাজটা হবে কি আগে, তাহলে আমার কাজটা হবে যে এতটিতে, এই এতটি অণুতে আমার কতটি কতটি কত গ্রাম আছে, এতটি অণুতে আলটিমেটলি আমার কত গ্রাম তোমার ক্যালসিয়াম কার্বনেট আছে, কত গ্রাম ক্যালসিয়াম কার্বনেট আছে সেইটা তোমার বের করতে হবে। তাহলে আমরা কি দিয়ে করবো ভাইয়া, আমরা এই যে এই ফর্মুলা দিয়ে করতে পারি না, এই যে এই ফর্মুলা দিয়ে কিন্তু করতে পারি। তাহলে এই যে ডব্লিউ থাক, এক্স এর মান আমি এখানে লিখলাম, তারপরে আমার এম এর মান কত ভাইয়া, ক্যালসিয়াম কার্বনেট কত 100 না, এম এর মানটাও আমি বসাইলাম, এম এর মানটাও আমি বসাইলাম, এম এর মানটা বসাইলে আমি আলটিমেটলি কত পাবো, এম এর মানটাও বসাইলাম, বসানোর পর আমি কত পাবো, এই যে পাইলাম এম 0.1 গ্রাম। তাহলে আমার ছিল কতখানি ভাইয়া, আমার ছিল হচ্ছে 1 গ্রাম, তাহলে এখানে পাইলাম কত ভাইয়া 0.1 গ্রাম, তাহলে বাদ দিলেই তো আমি 0. কত ভাইয়া 9 গ্রাম পাবো, তাই না? এত গ্রাম আমার অবশিষ্ট থাকবে, দ্যাট মিনস এইটা, বুঝছো? দেখো রিভিউ করে দিলাম কিন্তু। তারপরে আমার কি বলছে, আর একটা কোশ্চেন বলছে, দেখো যেমন সেইটা আমাদের কি বলছে যে H2SiF6, তাই না? H2SiF6 হেক্সাফ্লুরোসিলিক অ্যাসিড, যেটাকে বলা হয় হেক্সাফ্লুরোসিলিক অ্যাসিড, দেখো এখানে এই অ্যাসিডে সিলিকনের জারণ মান কত হবে, তাহলে হাইড্রোজেনের কত ভাইয়া +1, সিলিকন বের করতে লাগবে ফ্লোরিনের কত ভাইয়া -1, তাহলে +1 ইন্টু কত ভাইয়া 2, সিলিকন বের করতে লাগবে, আর এখানে কত ভাইয়া ফ্লোরিন কত ভাইয়া -1 ইন্টু কত 6, আর টোটালটার ইন্ডিভিজুয়ালে কত জারণ মান, মোট জারণ মান কত ভাইয়া নিরপেক্ষ অবস্থায় আছে যেহেতু 0, তাহলে এখানে আসবে কত +2 প্লাস কত x মাইনাস কত 6 ইকুয়াল কত ভাইয়া 0, তার মানে আলটিমেটলি আসবে হচ্ছে x ইকুয়াল কত ভাইয়া +4। হেক্সাফ্লুরোসিলিক অ্যাসিডে সিলিকনের জারণ মান কত হবে ভাইয়া, প্লাস কত, প্লাস হচ্ছে 4। দেখো তারপরে কি আছে ভাইয়া, দেখো তো বলছে যে আমার 250 মিলিলিটার সোডিয়াম কার্বনেট দ্রবণের ঘনমাত্রা, তার মানে আমার V1 দেওয়া আছে, ঘনমাত্রা তোমার 0.5 মোলার, তার মানে S1 দেওয়া আছে, থেকে কমিয়ে এত করা হইলো, তার মানে S2 দেওয়া আছে, কতটুকু পানি যোগ করতে হবে, এটা আমাদের কি ভাইয়া লঘুকরণ সূত্র। লঘুকরণ সূত্র কি জানো, আমার লঘু করা, ঘনমাত্রা বেশি থেকে কম করা, এটা কিভাবে করব, পানি যুক্ত করে বা দ্রাবক যুক্ত করে, ঘনমাত্রা বেশি থেকে ঘনমাত্রা আমার কি বানাইতে হবে ভাইয়া, ঘনমাত্রা কম বানাইতে হবে, কিভাবে করব, পানি যোগ করে, কি যোগ করে করব, পানি যোগ করে। তাহলে দেখো আমার আসে কি ভাইয়া, S1 V1 ইকুয়াল কত S2 V2, তার মানে আলটিমেটলি এখান থেকে S1 এর মান কত 0.5, আর এখান থেকে আমার V1 এর মান কত 250 ডিভাইডেড S2 এর মান কত ভাইয়া 0.1, আর এখানে আমার V2 এর মানটা বের করতে লাগবে। তাহলে V2 আমি কত পাবো, দেখো দশমিক দশমিক উঠাই দিতে পারো, কারণ উভয় দিকে সেম, বা তুমি যদি বলো ও ক্যালকুলেটরই তো আছে তোমাদের, বা এখান থেকে কাটা দাও, তাহলে কাটিং কুটিং দাও, তাহলে এখানে আসে কত দেখো 250 গুণন কত ভাইয়া 5, তাই না? তাহলে 0 5 5 25 5 5 2 10 11 12 1250, তার মানে V2 আসে কত ভাইয়া 1250 মিলিলিটার। তাহলে আমার আয়তন লাগবে লঘু করতে 1250 মিলিলিটার, কিন্তু অলরেডি কিন্তু আমার এখানে আয়তন কত আছে ভাইয়া 250 মিলিলিটার, তার মানে আরো পানি যোগ করতে হবে, কতখানি, আরো পানি যোগ করতে হবে, পানি অ্যাড করতে হবে আমার কতখানি ভাইয়া, আমার কতখানি 1250 মাইনাস আমার 250, তার মানে আলটিমেটলি কত ভাইয়া 1000 না, 1000 মিলিলিটার। তাহলে আমার অ্যান্সার কি হবে ভাইয়া 1000 মিলিলিটার, কি হবে বলো তো 1000 মিলিলিটার, বুঝতে পারছো? ওকে ফাইন। তারপরে দেখো কি বলছে একটি দ্রব্যের আণবিক ভর 106, তার মানে এম এর মানটা দেওয়া আছে, সেটা ডেসিমোলার 0.1 মোলার 250 মিলিলিটার, তার মানে ভি দেওয়া আছে, কত গ্রাম দ্রব্য লাগবে, খুবই ইজি, মোলারিটির যে সূত্রটা এস ইকুয়াল 1000 ডব্লিউ ডিভাইড কত ভাইয়া এম ভি, তাই না? তো আমার ডব্লিউ বের করতে লাগবে, তাহলে এস এম ভি ডিভাইড কত ভাইয়া 1000, তাই তো, আর এখানে কত ডব্লিউ, তাহলে এখানে আমি ডব্লিউ ইকুয়াল এস এর মান কত 0.1, এম এর মান কত ভাইয়া, এম এর মান হচ্ছে 106, তারপর ভি এর মান কত ভাইয়া 250
ডিভাইডেড 1000 করো, মান পেয়ে যাব। তাহলে করি দেখি মান কত আসে। তাহলে মান কত আসে, 0.1 গুণন 106 গুণন 250 ডিভাইডেড 1000, 2.65 গ্রাম। 2 পয়েন্ট কত ভাইয়া, 65 গ্রাম। আর কাঙ্ক্ষিত অ্যান্সার পেয়ে গেছি। কত ইজি তাই না, একদম ইজি না, একদম কিন্তু ইজি। এগুলা দেখো খুবই ইজি। কোন দ্রব্যের আণবিক ভর কত দেওয়া আছে ভাইয়া, আণবিক ভর হচ্ছে m, সেটার 0.1 মোলার দ্রবণের ঘনমাত্রা ppm এ কত হবে। দেখো ppm ঘনমাত্রা বলতে আসলে অ্যাকচুয়ালি বোঝো কি, ppm ঘনমাত্রা মানে হচ্ছে প্রতি লিটারে যত মিলিগ্রাম দ্রব্য দ্রবীভূত থাকে, যত মিলিগ্রাম দ্রব্য দ্রবীভূত থাকে। এখান থেকে আমি বলতে পারি যে 1 ppm পার্টস পার মিলিয়ন ইকুয়াল 1 মিলিগ্রাম পার কি ভাইয়া, লিটার, তাই না। দেখো তোমার আমি একটা শর্টকাট টেকনিক শিখে, যেহেতু ভার্সিটি, যদি সরাসরি আমার ডিরেক্ট ঘনমাত্রা দেওয়া থাকে, ডিরেক্ট কি দেওয়া থাকে ভাইয়া, ডিরেক্ট ঘনমাত্রা দেওয়া থাকে, তাহলে ডিরেক্ট ঘনমাত্রা দেওয়া থাকলে আমার ppm ঘনমাত্রা তুমি লিখবা যে ঘনমাত্রা ইনটু আণবিক ভর ইনটু কত ভাইয়া, 1000। তাহলে ঘনমাত্রা আমার কত দেওয়া আছে দেখো তো, ঘনমাত্রা আমার দেওয়া আছে হচ্ছে 0.1, আর আণবিক ভর দেওয়া আছে m, থাক m, আর এখানে কত 10 টু দি পাওয়ার কত ভাইয়া 3। তাহলে দেখো তো এখান থেকে আমি কি লিখতে পারি ভাইয়া, এখান থেকে এই দশমিক উঠে দিয়ে এখানে আমি কত 10 টু দি পাওয়ার কত 1 না, তার মানে m ইনটু 10 টু দি পাওয়ার কত লিখতে পারি ভাইয়া 2, এইটাই তো, m ইনটু 10 টু দি পাওয়ার 2 কোথায় আছে দেখো তো, এই যে এত ppm। এটাই তো আমাদের অ্যান্সার তাই না, খুবই ইজি না, দেখো অনেক ইজি কিন্তু। তারপরে কি বলছে, কোনটি প্রথমে বিজারিত হবে। দেখো আমাদের তড়িৎ রাসায়নিক সারি ছিল তাই না, তড়িৎ রাসায়নিক সারি যেটা ছিল, তড়িৎ রাসায়নিক সারি যে এটা ছিল, তড়িৎ রাসায়নিক সারি যে ছিল না, এই তড়িৎ রাসায়নিক সারিতে তো আমাদের কি ছিল, এগুলো তো আমাদের ধরলাম আমি, এগুলো আমাদের ছিল হচ্ছে অধিক সক্রিয়, অধিক সক্রিয়। তারপরে ছিল আমাদের এমন, আমি জাস্ট তোমাকে একটু দেখাই, এখানে আমার কি ছিল ভাইয়া, এগুলো ছিল আমার হচ্ছে মধ্যম সক্রিয়, মধ্যম সক্রিয়, তোমার মনে রাখতে হবে এই সিরিজটা। তারপরে আবার আমাদের কি ছিল ভাইয়া, আবার এখানে ছিল হাইড্রোজেন, যেটা আমার ছিল নিরপেক্ষ, কি ছিল বলতো, নিরপেক্ষ। আবার এর নিচে একদম ফাইনালি আমাদের যেটা ছিল, এগুলো হচ্ছে কম সক্রিয়, এগুলো আমাদের কি ভাইয়া, কম সক্রিয়। যেমন কি আছে, কপার, কুলাঙ্গার, হাজি, আজি, পিটাবে, আমায়, অরাম, এগুলো হচ্ছে আমাদের কম সক্রিয় ছিল, এগুলো আমাদের কি ভাইয়া, কম সক্রিয়। দেখো তোমাকে আমি যেটা বোঝানোর চেষ্টা করতেছি যে হাইড্রোজেনের উপরে যেগুলো আছে, এই হাইড্রোজেনের উপরে যেগুলো আছে, এই হাইড্রোজেনের উপরে যেগুলো আছে, এদের জারণ বিভবের মান বেশি হয়ে থাকে, জারণ বিভব বেশি, জারণ বিভব কি হয়ে থাকে ভাইয়া, বেশি, ধনাত্মক। আর বিজারণ বিভব কি হয় ভাইয়া, বিজারণ বিভব আমার, বিজারণ বিভব কম হয়ে থাকে। আবার এই হাইড্রোজেনের নিচে যেগুলো আছে, এই যে এইগুলা, এগুলো হচ্ছে জারণ কম হয়ে থাকে, জারণ কম, জারণ কম, বিজারণ বিভব কি হয়ে থাকে ভাইয়া, বিজারণ বিভব আমার বেশি হয়ে থাকে, বিজারণ বিভব কি হয়ে থাকে, বেশি হয়ে থাকে। তাহলে দেখো তো কোনটা বিজারিত হবে প্রথমে, যার বিজারণ বিভব বেশি, যার কি ভাইয়া, যার বিজারণ বিভব বেশি, বিজারণ বিভব বেশি, বিভব কি ভাইয়া বেশি। তাহলে দেখো তো হাইড্রোজেনের উপরে কি কি আছে, হাইড্রোজেনের উপরে এই যে জিঙ্ক, তারপরে হচ্ছে এফি, এগুলো হচ্ছে মধ্যম সক্রিয়, আর এরা হচ্ছে অধিক সক্রিয়ের মধ্যে, এগুলো সবগুলোর অবস্থানই হচ্ছে আমার হাইড্রোজেনের উপরে। আর হাইড্রোজেনের নিচে কি আছে দেখো তো, এই যে কপার 2+ না, তার মানে এর বিজারণ বিভবটা আমার বেশি হবে, এর বিজারণ বিভবটা বেশি হবে, ফলে এ আগে কি হবে ভাইয়া, এর বিজারণ বিভব বেশি, এর বিজারণ বিভব বেশি, ফলে এ আগে কি হবে, বিজারিত হবে, এর বিজারণ বিভব কি বেশি, ফলে এ আগে কি হবে ভাইয়া, আগে এ বিজারিত হবে। বুঝতে পারছো কথা, ওকে ক্লিয়ার। তারপরে বলছে 1 মোল কপার ক্লোরাইডকে তড়িৎ বিশ্লেষণ করলে কত গ্রাম ফ্যারাডে বিদ্যুৎ প্রয়োজন। একটা জিনিস দেখো, আগে দেখো ফ্যারাডে জিনিসটা কি, 1 ফ্যারাডে জিনিসটা কি, তাহলে দেখো কত ফ্যারাডে, 1 ফ্যারাডে মানে হচ্ছে 1 মোল ইলেকট্রনের চার্জ, 1 মোল ইলেকট্রনের চার্জ, 1 মোল কি ভাইয়া, ইলেকট্রনের চার্জ। তাহলে 2 ফ্যারাডে বলতে আমার কি হবে দেখো তো, 2 ফ্যারাডে হচ্ছে 2 মোল ইলেকট্রনের চার্জ। তাহলে দেখো এখানে আবার কি হইতে পারে, কপার 2টা ইলেকট্রন গ্রহণও করতে পারে,
গ্রহণ, ধরো কপার 2+ আমি ধরলাম যে 2টা ইলেকট্রন গ্রহণ করে কপার হিসেবে সঞ্চিত হয়, তাই না? এখন দেখো এই যে 2 মোল ইলেকট্রন আমি পাইলাম না, তাহলে 2 মোল ইলেকট্রন যে পাইলাম, তাহলে এখানে কপার পাইছি কত ভাইয়া? 1 মোল না? 1 মোল। তাহলে আলটিমেটলি আমার 1 মোল, এই যে 1 মোলের জন্য আমার কত ফ্যারাডে লাগতেছে ভাইয়া? 2 মোল ইলেকট্রন। এই 2 মোল ইলেকট্রনকে আমি একটু আগেই তো বললাম যে 2 মোল ইলেকট্রনকে আমি কি বলবো ভাইয়া? 2 ফ্যারাডে। কি বলবো বলো তো? 2 ফ্যারাডে। তার মানে আমাদের অ্যান্সার কত হবে ভাইয়া? আমাদের অ্যান্সার হবে হচ্ছে 2 ফ্যারাডে। কি হবে বলো তো? আমাদের অ্যান্সার হবে 2 ফ্যারাডে। বুঝছো কত ইজি না? অনেক ইজি কিন্তু। এভাবেই আমাদের যত কোশ্চেনই আসুক না কেন, আমরা কিন্তু খুব সহজেই, কঠিন হোক বা, দেখো চট্টগ্রাম ইউনিভার্সিটির কোশ্চেন গুলোতে যে জিনিসটা তোমাকে খেয়াল করতে হবে যে এই জায়গা থেকে কিন্তু কোশ্চেন চট্টগ্রাম ইউনিভার্সিটিতে এই যে 25-এ যে কোশ্চেনটা হয়েছে, এটা কিন্তু সেকেন্ড পার্ট থেকে আমাদের বেশি কোশ্চেন আসছে। সেকেন্ড পার্ট থেকে আমাদের কি কোশ্চেন আসছে ভাইয়া? বেশি কোশ্চেন আসছে। বুঝছো? তাহলে কোন পার্টকেই কিন্তু আমরা যে একটা পার্ট গুরুত্ব দেব, একটা পার্ট গুরুত্ব দেব না, এইটা কিন্তু আমাদের করা যাবে না। সবগুলোই আমার কি করতে হবে ভাইয়া? সবগুলোই আমাদের সমান গুরুত্ব দিয়ে পড়তে হবে, তাহলে আমরা সব টাইপের কোশ্চেনই অ্যান্সার করতে পারবো। আদারওয়াইজ সব টাইপের কোশ্চেন কিন্তু অ্যান্সার করতে পারবে না। ওই যে ফার্স্ট পেপার ভালোভাবে পড়ছো, ফার্স্ট পেপারে যে 4-5টা থাকবে, দেখো 5টা আসছে, ওই 5টাই পারবা, সেকেন্ড পেপার পারবা না। আবার সেকেন্ড পেপার ভালোভাবে পড়ছো, ফার্স্ট পার্ট যদি ভালোভাবে না করো সেটা পারবো না। তার মানে ইন্টু ওভার দ্য ডে যেটা হবে সেটা হচ্ছে তোমাকে ভালোভাবে পড়তে হবে। বুঝতে পারছো? সবই ভালোভাবে তোমাকে পারতে হবে, কনসেপ্ট গুলো জানতে হবে, তাহলে তোমার জন্য এগুলো কোশ্চেন সলভ করা ইজি হবে। আর চট্টগ্রাম ইউনিভার্সিটির সব থেকে অ্যাডভান্টেজ যেটা, সেটা হচ্ছে এখানে কিন্তু ক্যালকুলেটর ইউজ করা যায়। এই কোশ্চেন গুলাই অন্য জায়গায় তুমি করতে যাও, রাজশাহী ইউনিভার্সিটি বা জিএসটি তে, তোমার কিন্তু ক্যালকুলেটর থাকবে না, তোমাকে কিন্তু হাতে করতে হবে। তার মানে এখানে কিন্তু একটা ভালো সুযোগ সুবিধা আছে, এই সুযোগ সুবিধাটা তোমাকে কাজে লাগাইতে হবে। বুঝতে পারছো? তো সবাই ভালো থাকো, নেক্সট কোনো ক্লাসে ইনশাল্লাহ আবার দেখা হবে।